বীরভূমেরই আর এক ছবি দেখাবো, বীরভূমের মুরারইয়ের ছবি, এবং যেখানে সাংগঠনিক বৈঠক চলছিল আর সেই বৈঠক চলাকালীন সাংসদের সামনেই বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। দেখুন সেই ছবি। বৈঠক চলছিল, যে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, এবং তার সামনেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। মুরারইয়ের তৃণমূল প্রার্থীকে নিয়ে ক্ষোভ, আর তার জেরেই তাদের মধ্যে বচসা হয় বলে জানা যাচ্ছে। এত গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক নয়, দলের এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন শতাব্দী রায়। বিজেপি প্রার্থীও পড়লেন বিক্ষোভের মুখে। স্থানীয়দের নিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ। প্রচারে বাধার মুখে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা। দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা, তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন তখন এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হয়। 5 বছরে কি করেছেন তিনি, এই প্রশ্নের মুখে পড়েন তিনি। যদিও ওই বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে এর পিছনে গোটাটাই তৃণমূলের উস্কানি রয়েছে। গোলমালের খবর পেয়ে দুবরাজপুর থেকে পাঠানো হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। ভাস্কর, দুবরাজপুরের প্রার্থী অনুপ সাহা তিনি বিক্ষোভের মুখে পড়েন, যদিও তিনি তো অভিযোগ করছেন যে গোটাটাই তৃণমূলের জন্য হয়েছে, তৃণমূলের উস্কানি রয়েছে পিছনে। তৃণমূলের কি বক্তব্য? দেখো, একদমই যে দুবরাজপুরের যিনি এবার প্রার্থী অনুপ সাহা, তিনি যে সরাসরি অভিযোগ করছেন যে যেভাবে তাকে হ্যাকেল করা হয়েছিল গতকাল, তাতে তৃণমূলের হাত রয়েছে এবং তৃণমূলই গ্রামবাসীদের উত্তেজিত করে তাকে ঘেরাও করে এবং তাকে ঘেরাও করে বিক্ষোভ দেয়। ঘটনাটি ঘটে গতকাল প্রচারে এই দুবরাজপুরের প্রার্থী অনুপ সাহা তিনি প্রচারে গিয়েছিলেন লোবা পঞ্চায়েত এলাকায়। সেখানে ঝিরুল এবং কোটা গ্রামে তিনি যখন প্রচার করছিলেন, সেই সময় তাকে গ্রামবাসীর তৃণমূলের নেতৃত্বে গ্রামবাসীদের এক অংশ তাকে ঘিরে ধরে এবং বিক্ষোভ দেখাতে থাকে যে গত 5 বছর ধরে আপনাকে কেন এলাকায় দেখা যায়নি, কোনো উন্নয়ন আপনি করেননি, তাহলে আজকে কেন ভোট চাইতে এসছেন। এই নিয়ে যখন তর্কাতর্কি শুরু হয়, তর্কাতর্কির পর হাতাহাতি শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের, এবং অনুপ সাহার যারা দেহরক্ষী ছিলেন তারা সেখান থেকে সরিয়ে তাকে নিয়ে যান। পরবর্তী ক্ষেত্রে অনুপ সাহা এই কোটা গ্রামেরই একজন তৃণমূল নেতা, স্থানীয় তার বাড়িতে যান এবং তার সঙ্গে তিনি যখন কথা বলেন তখন সেই তৃণমূল নেতা সরাসরি অভিযোগ করেন যে আপনি 5 বছরে কিছু করেননি, আপনি প্রায় 3 কোটি টাকার উপর পেয়েছেন বিধায়ক তহবিলে, সেই টাকা কোথায় গিয়েছে, কোথায় করেছেন? তখন অনুপ সাহা বলেন যে দেখুন, একটা পদ্ধতি আছে, আপনি কি আবেদন করেছিলেন আমার কাছে গ্রামের উন্নয়নের রাস্তা বা পানীয় জল, আপনি তো আবেদন করেছিলেন? তিনি বলছেন দেখুন, ওসব বুঝি না, আপনি উন্নয়ন করেননি, তার জন্যই কিন্তু এই বিক্ষোভ হয়েছে বলে তারা দাবি করেছে। অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তার বক্তব্য হচ্ছে দেখুন, এটাই ছিল বক্তব্য, কারণ গত 5 বছরে এই বিধায়ক তিনি কিছুই করেননি, তার জন্যই এই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। ধন্যবাদ। হাবড়ার বিজেপি প্রার্থীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার সেই তনয় শাস্ত্রীর বিজেপিতে যোগদানে কটাক্ষ করেছে তৃণমূল। ন্যায্য বিচার পেতেই বিজেপিতে পাল্টা জবাব দিয়েছেন তনয় শাস্ত্রী। অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বছরের গোড়াতে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তনয় শাস্ত্রী। ঘটনার জেরে গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছিল তাকে। আর এবার ভোটের মুখে সোজা রাজনীতির ময়দানে ঢুকে পড়লেন তনয় শাস্ত্রী। হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে যোগ দিলেন পদ্ম শিবিরে।
আমাকে ফাঁসানো হয়েছিল, টোটালি তৃণমূল থেকে করা হয়েছিল। আজকে আমি প্রকাশ্যে আসলাম যেহেতু আমি ফ্ল্যাগ ধরেছি। চলতি বছরের 25শে জানুয়ারি বনগাঁয় একটি অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। পুলিশ কর্মীদের তদন্তে বাধা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হন তনয় শাস্ত্রী। পাল্টা অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে অনুষ্ঠানের জন্য টাকা নিয়েও শর্ত ভাঙার অভিযোগে 20 লক্ষ টাকার মামলা করেন তিনি। সেই সময় তনয় শাস্ত্রীর আইনি লড়াইয়ে পাশে দেখা যায় বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে। বৃহস্পতিবার হাবড়ার দেশবন্ধু পার্কে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগ দেন সেই তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রী যিনি মিমি চক্রবর্তীকে গান গাওয়ার জন্য এনেছিলেন, উল্টে তাকে জেল খাটিয়ে ছাড়লো। এই হলো তৃণমূল। সে আমাদেরকে আবেদন করেছিল যে আমি মোদিজির আদর্শিত আমি বিজেপি জয়েন করতে। তৃণমূলের পাওয়ার নিয়ে আইনতভাবে আমাকে ভীষণ পরিমাণে টর্চারিং করা হয়েছিল। হিন্দুত্বের এই সরকার, যেই সরকারের ন্যায্য বিচার আছে। যদিও ভোটের মুখেই যোগদানকে কটাক্ষ করেছে তৃণমূল। সে কি বনগাঁর তনয় শাস্ত্রী হাবড়ায় এসে জয়েন করলেন কিছু লোক সংখ্যা বাড়ানোর জন্য? কিন্তু রাজনীতিতে না এদের কোনো মূল্য নেই। এরা জয়েন করলো কি করলো না সেটা তাদের দলের ব্যাপার। ভোটের মুখে রাজ্যে দলবদল নতুন কিছু নয়, কিন্তু এই তনয় শাস্ত্রীর যোগদানে আদৌ কি কোনো লাভ হবে বিজেপির? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিতে চান না, আবার আত্মবিশ্বাসেও আঁচ লাগতে দেন না। পারফরমেন্সকে পুঁজি করে বিধাননগরে জয়ের হ্যাট্রিক করার পর এবার ব্যাটে বলে 4 মারতে চান সুজিত বসু। ভোট ঘোষণার পর প্রথম রবিবার জনসংযোগের শান্তিতে রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল মালা টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল দিকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরে তৃণমূলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শরদ দত্ত মুখোপাধ্যায় এবং সিপিএম এর সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক, এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট। ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।